আচ্ছা, আজকে আমাদের 372তম কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা শুরু হচ্ছে। আজকের তারিখ হচ্ছে 21শে জুন 2025 সাল। সকলকে আমাদের এই অনুষ্ঠানে অভিনন্দন। এবং আমরা আশা করি আজকে আমাদের কিছু নতুন খবর টবর আছে, দেখা যাক কি করা যায় আমরা। তো উম, আমরা প্রথমে আমাদের টিচিং পার্টেই আসি। সেটা হচ্ছে আমাদের কি বলে হচ্ছে টিচিং পার্টের যে ব্যাপারটা আজকে হচ্ছে হাফ লাইফ নিয়ে কথাবার্তা। হাফ লাইফ কি জিনিস? আমরা হাফ লাইফ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ফিজিক্স থেকে। এইটা হচ্ছে কোনো একটা আইসোটপ যখন, যদি এটা স্টেবল না হয়, কিছুক্ষণ পরে এটার এনার্জি বদলায় এমন একটা পর্যায়ে আছে যেটা যখন এটা ভাগ হয়ে যায়, তো এটার আগের আগের ইয়েতে থাকতে পারে না, নতুন পদার্থে পরিণত হয়, দুইটা নতুন পদার্থে পরিণত হয়। এইটা হচ্ছে আমাদের ফিজিক্সে যেটাকে হাফ লাইফ বলে। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল খুব তাড়াতাড়ি, আমরা সাধারণত হাফ লাইফ কম হয়, তো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল এই জিনিস তাড়াতাড়ি হয়। এই হচ্ছে আমাদের, এটা আমাদের আমরা সকলেই শুনছি কম বেশি। এটাকে বলে হাফ লাইফ। তো এবং এটা ব্যবহার করা হয় যেহেতু এটার একটা বয়স আছে, এবং কতটুকু মানে এই হাফ লাইফের একটা সময় আছে যে এতদিন একটা পদার্থের হাফ লাইফ এত। যেগুলোকে আমরা বলি স্টেবল আইসোটপ, সেগুলো মানে কি অনেক দিন থেকে, একেবারে চিরজীবন যে থেকে তা না, তো অনেক দিন, অনেক স্টেবল। যেমন আমরা যেসব পদার্থ ব্যবহার করি, কপার, জিঙ্ক টিঙ্ক, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্টেবল। মানে এগুলো হাফ লাইফ অনেক লম্বা, এগুলো বাঁচে থাকে অনেক। এই হচ্ছে হাফ লাইফ। তো সবকিছুরই হাফ লাইফ আছে। আগের যে রূপ সেই রূপে থাকে না আর কি। কারণ আমাদের পরিবেশের সাথে এনার্জির আদান প্রদান হয়, কি বলে এই কি বলে এই পদার্থগুলো, ফলে এগুলো আগের রূপে আর থাকতে পারে না। যেটাকে আমরা পৃথিবীতে সবকিছুই দেখি কম বেশি ক্ষয় হয়। আহ, তো এই ক্ষয় হওয়াটা ওইরকম এই হাইফ লাইফের মধ্যে এটার এনার্জি যথেষ্ট, এটাকে ধরে রাখার জন্য, আগের আগের গঠনে ধরে রাখার জন্য যে এনার্জি দরকার সেটা ক্ষয় হয়ে যায় পরিবেশের সাথে এনার্জি আদান প্রদানের মাধ্যমে। তো এইটা হচ্ছে পদার্থের হাফ লাইফ। তো পদার্থের হাফ লাইফ, পদার্থের হাফ লাইফের সাথে আমাদের আমাদের মৃত্যু কিন্তু একই দিন। আমরা যখন পৃথিবী থেকে যাওয়ার সময় হয় তখন আমাদের আত্মা আলাদা হয়ে যায় এবং শরীরটা এখানে থেকে যায়, তার মানে দুইবার হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের, আমরা যেটাকে মৃত্যু বলি সেটা অ্যাকচুয়ালি হাফ লাইফ। মানে আমাদের এনার্জি আর ধরে রাখতে পারে না আমাদের শরীরটাকে, শরীর এবং আত্মা একসাথে রাখতে পারে। এই এই হচ্ছে আমাদের আহ আমাদের ধারণা। তো আমাদের ধারণা মানে কি, আমাদের আমাদের শরীর, আমাদের আমরা কতদিন বাঁচবো এটা কিন্তু প্রথম থেকেই ঠিক, আমাদের এনার্জি কতটুকু এবং আমাদের সাথে পরিবেশের এনার্জি কতটা আদান প্রদান হচ্ছে তার উপর নির্ভর করে আমরা কতদিন থাকবো। এখন তো এই হচ্ছে নর্মাল হাফ লাইফ। এখন অ্যাক্সিডেন্টও হয় আমার। অ্যাক্সিডেন্টে মানে কি, হঠাৎ করে অনেক এনার্জি আসে, হঠাৎ করে অনেক এনার্জি আসলে পরে মানে গুলি লাগলো যেমন, হঠাৎ করে অনেক এনার্জি আসলে পারে তখন আর শরীর আর থাকতে পারে না একসাথে। তো এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। অথবা অ্যাক্সিডেন্ট যে যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা হচ্ছে যে হাতুড়ি দিয়ে একটা কি বলে কি বলে কপারের পাত্রে যদি জোরে গুঁতা দিই, কপারের পাত্র ভেঙে যায়, পাত্র ভেঙে যায়। হাফ লাইফ এটাই হচ্ছে, মানে হাফ লাইফ অর্ধেক হয়ে যাওয়া। এটা আর আগের আগের গঠন আর বজায় থাকে না। তো এই হচ্ছে মোটামুটি হাফ লাইফ। হাফ লাইফ হঠাৎ করে এনার্জি পাঠালেও হাফ লাইফ মানে কি, আমাদের দুই এনার্জি ভাগ হয়ে যেতে পারে এবং আগের গঠন আর থাকলো না। পাত্র হোক আর আমাদের শরীরই হোক একই কথা, কপারই হোক আর আমাদের শরীরই হোক একই ব্যাপার। সব জিনিসই এরকম। এবং এমনকি আমাদের আত্মার পর্যায়ে ব্যাপারটা এরকম।
এটা একটা মজার ব্যাপার, কারণ কি আমরা হচ্ছে মনে করি যে আমাদের রূপ পরিবর্তন, আত্মার পরিবেশের দিকে রূপ রূপ আমাদের পরিবর্তন হবে কি। আহ এখন আত্মার পর্যায়ে কি এনার্জির সাথে আমরা সংযুক্ত হবে সেটা নির্ভর করে আমরা কি এনার্জির সাথে ম্যাচ করি, কার সাথে ম্যাচ করি, কোথায় যাব আমরা। এটা ঠিক হয় আমাদের যেটা আমাদের আমরা যে এই যে পৃথিবীতে আসি, যে পৃথিবীতে আমাদের 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 যে ব্যবহার, এটা ইউনিভার্সাল ইয়ের সাথে কত কাছাকাছি তার উপর নির্ভর করে আমরা কত ইউনিভার্সের কোন পর্যায়ে আমরা সংযুক্ত হতে পারি, কোথায় আমরা যাব। বেহেস্ত যোগ বলতে তেমন কিছু নাই রিয়েলি। তো আমরা যেভাবে চিন্তা করি, কিন্তু এটা সহজভাবে বোঝানোর জন্য লেখা হয়েছে, কিন্তু আসল ব্যাপার হচ্ছে আমরা কিভাবে প্রস্তুত নিই। আমরা শুনি যে পাপ করলে দুদকে যাবে, এখন পাপ করলে ঠিক দুদকে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে ইউনিভার্সের মানে মহাবিশ্বের পরিস্থিতি থেকে আমরা নিজেকে দূরে সরে আনতেছি। এখন এটা তো এখন আমাদের অবস্থান সেই মাফিক হবে। তো এখন অবস্থান, আমরা পৃথিবীতে আমাদের যে অবস্থান তার চেয়েও কি অন্যরকম নিম্ন স্তরের অবস্থান হতে পারে, নিচুর এনার্জি লেভেলে, অথবা ধূলিকণার মতো এনার্জি লেভেলে অবস্থান হতে পারে, হ্যাঁ হতে পারে। এখন এটা এখন ওটার থেকে আবার ওই ধূলিকণার থেকে আবার পুনর্গঠন করে করে শিখে 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 আবার ফেরত আসতে হবে, তো এটা অনেক বহুদিনের কাজ। কারণ যারা এই ধরনের কাজ করে তারা হচ্ছে ওই ওই পর্যায়ে যাচ্ছে, মানে হচ্ছে তারা হচ্ছে অন্যান্য জিনিসের একটা ছোট্ট অংশ। আর যারা হচ্ছে ইউনিভার্সাল মহাবিশ্বের এনার্জির সাথে সংযুক্ত, তারা হচ্ছে সংযোগ তৈরি করার চেষ্টা করতেছে, তারা হচ্ছে আর এক পর্যায়ে যাচ্ছে। তো এটা এখন ওখানে গেলেও ওখানেও কিন্তু ঠিক একই রকম হাফ লাইফ রূপান্তর হয় কোন এক সময়। হাফ লাইফ যে আমাদের শারীরিক পর্যায়ে সীমিত তা না। এমনকি কেস বলতেছিল যে স্রষ্টারও হাফ লাইফ আছে, এক সময় স্রষ্টা যেরকম আছে সেরকম থাকবে। এখন এই জিনিস বোঝা আমাদের জন্য আরেকটু কঠিন, কিন্তু এই মুহূর্তে আমাদের পর্যায়ে আমরা চিন্তা করি। আহ আমরা যত স্রষ্টা, আজান হবে এখন, আজান হবে।
আচ্ছা, তাহলে আবার শুরু করা যাক। তো তো এই যে আমাদের ইয়ে কি বলে হচ্ছে হাফ লাইফ, এবং হাফ লাইফ পরিস্থিতি কিরকম হবে হাফ লাইফের পর, মানে যখন আমাদের এই দুইটা জিনিস একসাথে থাকার পরিস্থিতি আর না থাকে তখন কি ব্যাপারটা হবে? তখন হচ্ছে আহ আলাদা হয়ে যায়, এবং আহ, আমাদের শরীরটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন পশু পাখি গাছপালা, ওরা হচ্ছে তার এনার্জি সংগ্রহ করে। আর মানে আমাদের আত্মার এনার্জিটা অন্য হয়ে কারো অন্যান্য এনার্জির সাথে সংযুক্ত হয় মহাবিশ্বে। তো যদি ধূলিকণা হয় অন্যান্য ধূলিকণার সাথে সংযুক্ত হয়। আর যদি অন্য কিছু হয়, যেমন হচ্ছে তারা অথবা বড় কিছু স্রষ্টার কাছাকাছি জিনিস হয়, সেগুলো আবার আর এক পর্যায়ে। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানে কি তার কাজের পরিধি অনেক বেশি, যে হচ্ছে অন্যান্য অনেক কিছু করার করার করে চেষ্টা করে। তার কাজের পরিধি যেহেতু সেই ইউনিভার্সের সাথে অলরেডি একভাবে সংযুক্ত। তো তার হ্যাঁ, শারীরিক পরিস্থিতির জন্য অনেক কিছু পৃথিবীতে করা, কিন্তু তার আত্মা অনেকভাবে রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে একটা জিনিস। একটা এমনকি আমাদের পৃথিবীর পরিস্থিতিতে এটা করা যেহেতু কঠিন, এবং আত্মার উন্নয়নও অনেক তাড়াতাড়ি হয় একভাবে। তো এটা আর একটা ব্যাপার। তো হাফ লাইফ যদিও পৃথিবীতে কম, কিন্তু এটা যে পৃথিবীকে নার্সারি বলা হয়, কেস বলে যেটা পৃথিবীতে নার্সারি, আত্মার আত্মার নার্সারি। এখানে অনেক কিছু শেখানো হয়। এখানে খুব তাড়াতাড়ি এরকম এরকম গ্রহের সংখ্যা কম, কিন্তু পৃথিবী তার মধ্যে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো আমাদের এখন এই এই এখন এর জন্য আমাদেরকে এক হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টের মাধ্যমে যাই, সেটা হচ্ছে হঠাৎ করে হয়। এখন অ্যাক্সিডেন্টটা কি আমাদের আত্মা চায় নাকি ওনার কারণে হয়? এটা সম্মিলিত ভাবে হয়। শুধু আত্মার ব্যাপারে না, অন্যান্যরা আছে। ধরো হচ্ছে আমরা যদি অন্যদেরকে পাওয়ারটা দিয়ে দিই, তারা আমাদের শরীরকে কন্ট্রোল করে, তাহলে তারা ওই করতে পারে, আমাদের অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে। তো এখন যে পরিস্থিতিটা, অ্যাক্সিডেন্ট যেটা হয়, সেটা পরিস্থিতিটা তৈরি হয় তো অনেকগুলো জিনিস নিয়ে। একটা জিনিস নিলে তো না। এমনকি ধরো যদি ধরা যাক যদি গুলি লাগা কিন্তু কঠিন ব্যাপার। কি বলে 1 মিলিমিটার এদিক ওদিক হইলে পারেও, কোনো নল যদি 1 মিলিমিটার এদিক ওদিক হয়, তাহলে কিন্তু গুলি লাগবে। কারণ গুলি তো আস্তে আস্তে শেষ সরে যায়, বাঁকা হয়ে যায়। তো এমনকি গুলি লাগাটাও আমরা বন্ধ করতে পারি। অনেক কিছু আছে এই ধরনের জিনিস আমরা কে বলে না, আমি যাব যখন আমি চাই তখন, তার আগে হয়তো যাওয়া যাওয়া হবে। তার জন্য এই গ্যাঞ্জাম বাঁধাতে পারে অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আমাদের এসবের উপর নিয়ন্ত্রণ অনেকখানি। আমরা যতক্ষণ অন্যদেরকে প্রশ্রয় না দেয়, তখন আমাদের যে হাফ লাইফ আমরা ঠিক করে আসছি, ওই হাফ লাইফের ফলে আত্মাই ঠিক করে আসে প্রথম দিকে যখন পৃথিবীতে আসে। তো আহ তো এইটার সাথে আরেকটা জিনিস বলা যেতে পারে, যে যেহেতু কেসে নেই, সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে শরীর রেখে যাই, কিন্তু আমরা শরীর রেখে যেতে হবে এমন কোনো কথা নেই, আমরা সাথে নিয়েও যাই। এটা হচ্ছে আমাদের প্লাজমা সায়েন্সের নতুন জিনিস, যেটা আমরা আগে জানতাম না, যে আমরা শরীরকে সাথে নিয়ে যাই। আমরা যখন নতুন বহিঃপ্রকাশ হবে, অথবা নতুন যদি শারীরিক পর্যায়ে নতুন পরিস্থিতিতে আমরা যখন যাই, তখন যে বহিঃপ্রকাশ এই আগের মতো হবে তেমন কোনো কথা নাই, কিন্তু আমরা শরীরের এনার্জিটাও সাথে নিয়ে যেতে পারি। এটাও সম্ভব। তো এটা আর একটা জিনিস, কিন্তু কিন্তু দুইটা কিন্তু আলাদা, একই রকম জিনিস। মানে দুইটা আলাদা হয়ে গেছে, শরীর আলাদা হয়ে গেছে আত্মার থেকে, কিন্তু এটা শরীরের ইয়ের মানে মধ্যে ভরে নিয়ে গেছে, আত্মার মধ্যে আত্মার সুটকেসে ভরে নিয়ে গেছে একভাবে বলেন। তো এইটাও সম্ভব। তো এটা হচ্ছে একটা নতুন পরিস্থিতি। তো
এটার সুবিধা আছে। আমরা পৃথিবীতে যদি আসতে চাই, আমরা আগের হিসাবে আসতে পারি, অন্য হিসাবে আসতে পারি, এটা কোনো ইয়ে না যে আমাদের আগের আগের রূপেই আসতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু এই অবস্থায় আমরা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ এবং ক্ষমতা অন্য পৌঁছে। আমরা আর পৃথিবীর গতানুগতিক নিয়মের মধ্যে নেই, আমরা আত্মার জগতের নিয়মের মধ্যে আছি। তো এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে আমাদের কেশ ফাউন্ডেশন একটা নতুন জিনিস, যেটা অন্য জায়গায় এটার উল্লেখ নাই, কেমন তেমন কোনো আমি দেখিনি কোথাও। আহ, কিন্তু এটা একটা মজার জিনিস, কারণ এনার্জির দিক দিয়ে চিন্তা করলে এটা কিন্তু কঠিন কিছু। তো যেটা আমরা ট্রান্সমিউটেশনের সময় সাথে নিয়ে যাই শরীর, আমরা ট্রান্সমিউটেশন শিখলাম, অনেক কিছু শিখে গেলাম। তো এই হচ্ছে, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। এবং এইগুলোর মাধ্যমে আমরা খুব কি বলে সহজেই অনেক কিছু, কিন্তু এগুলো প্র্যাকটিস দরকার। আমাদের ছোটখাটো জিনিস নিয়ে প্র্যাকটিস করতে হয়। আর মাঝে মাঝে আমাদের মনের মধ্যে বিব্রত আসে, এবং করা যায় না এগুলো। কখনো কোনো কোনো দিন আগে, যেমন এক্সারসাইজ করার মতো, কোনো কোনো দিন সহজে করা যায়, কোনো কোনো দিন খুব সহজে করা যায় না। যেহেতু আমাদের প্র্যাকটিস নাই এগুলো, এখন আমাদের এই এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে। মনও অত সুবিধা নাই, অথবা শরীর একটু ম্যাজ ম্যাজ করতে দেয়, এরকম আছে। তো এই ধরনের জিনিসের কারণে আমরা মাঝে মধ্যে আমরা ট্রান্সমিটেশনে অগ্রগতি করাটা একটু কঠিন হয়। আবার তখন আবার কিছুদিন বাদ দিয়ে আবার পরে আসলে পরে কিছু অগ্রগতি হয়। এগুলো হচ্ছে আমরা জোর করলেই প্রবলেম হয়, জোর করা তো না জিনিস, এটার মানে ব্যালেন্স, অনেকগুলো ফিল্ডকে ব্যালেন্স করতে হবে একসাথে। যখন অনেকগুলো ফিল্ড একবারে ব্যালেন্স হয় তখন আর কি জিনিসটা ঘটে। এখন এই কোন কোন ফিল্ড ব্যালেন্স করতে যায় আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে। ইমোশন তার একটা অংশ। তো তো আমাদের এখানে যাওয়া আসাটার ব্যাপারটা অনেকটা তাই, আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। উম, এখন আত্মার সাথে আমাদের সরাসরি যোগাযোগ হলে আত্মার অনেক কিছু আমরা আহ বুঝতে পারি, এবং বুঝলে সেখানে আমাদের সেই কার্যকলাপে আমরা অংশগ্রহণ করতে পারি। কিন্তু তার জন্য আমাদের একটু প্র্যাকটিসের দরকার আছে, আত্মা কিভাবে কাজ করে। তো উম, আমাদের হাফ লাইফ যদিও ঠিক করা, কিন্তু হাফ লাইফ অ্যাডজাস্ট করা যায় কিভাবে? অ্যাডজাস্টটা হয় হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশের সাথে যে এনার্জি আদান প্রদান হয় ওইটাকে অ্যাডজাস্ট করা। আমরা যদি কিছু এনার্জি যদি আমাদের থেকে চলে যায়, আমরা আত্মার থেকে কার্বন 14 এর লেভেলের থেকে সেই এনার্জিটা পাঠায় আমরা আবার পুনরায় শরীরকে আবার আগের এনার্জি লেভেলে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে মজার ব্যাপার, যে আমরা হচ্ছে, হ্যাঁ, পরিবেশের সাথে আমাদের এনার্জি আদান প্রদান হয়, যখন আমরা সরাসরি আমাদের এনার্জি আদান প্রদানের ক্ষমতা আমরা ব্যবহার করি, তখন কিন্তু আর এই পরিবেশের সাথে যে আদান প্রদানের ফলে যে পরিবর্তন হয় এনার্জি, সেটাকে আমরা কার্বন 14 এর লেভেলের এনার্জি দিয়ে আবার আহ পুনরবস্থায় নিয়ে যেতে পারি। এই একটা জিনিস যেটা আমাদের প্র্যাকটিসের দরকার, আবার একই কথা। কিন্তু এর জন্য আমাদের হচ্ছে, হ্যাঁ, আমাদের হাফ লাইফ একভাবে ঠিক, কিন্তু হাফ লাইফ ঠিক হয়, ঠিক আছে এই কারণে যে আমরা জানি যে আমরা এই পরিবেশে আছি, বাংলাদেশের এই পরিবেশে আছি, আমরা যেখানেই থাকি, যে পরিবেশেই থাকি না কারণ সেই পরিবেশের কারণে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে প্রভাবিত হই এই উম, পারিপার্শ্বিক এনার্জি। কিন্তু আমরা যদি এই এনার্জিটাকে আবার পাঠাইতে পারি আমাদের সোলো ফিজিক্যালিটি থেকে, সোলো ম্যানার থেকে, তাহলে তো আহ, আর যেটা একটু দূরে দাঁড়ান বসে আছি, তাহলে তো আর এটা অসুবিধা নাই, তাহলে আমাদের পারিপার্শ্বিক এনার্জির যে যার জন্য যে পরিবর্তন ঘটে শারীরিক পর্যায়ে, সেটা আর ওই রকম আসে না। ফলে আমরা হচ্ছে আগের পরিস্থিতিতে চলে যাই। একভাবে বলা যায় চুল সাদা করা, চুল কালো করা, যেটা সাদা করা কালো করাটা ওই রকম জিনিস। তো এই আর কি। তো এখন আমরা যখন এনার্জি সংগ্রহ করতে পারি আশেপাশের ইয়ের থেকে,
না খাওয়ার মাধ্যমে, যেমন এটা আংশিক প্র্যাকটিস। এটার মাধ্যমে তো অন্য এনার্জিও সংগ্রহ করা যায়, শুধু ওই খাওয়া দাওয়ার এনার্জি না, অন্য এনার্জিও সংগ্রহ করা। তো আম, এই পরিপ্রেক্ষিতে কেশকে একজন প্রশ্ন করছিল যে হচ্ছে মানুষের সেক্স এবং খাওয়ার চাহিদা, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটা কি একে অপরের সাথে সম্পর্ক? খাওয়া হচ্ছে দরকার, এটা আমাদের না হইলে আমরা শরীর বজায় রাখতে পারবো না। আর সেক্সের ব্যাপারটা আমাদের জেনেটিক্স এর মধ্যে এটা লেখা আছে। আহ, এটা না করলেও হয়, কিন্তু এটা হচ্ছে আমরা, এটা আমাদের আমাদের অংশ। কিন্তু খাওয়াটা হচ্ছে এটা একটা প্রয়োজন। কিন্তু আমরা যদি এনার্জি ট্রান্সফার করতে পারি, খাওয়ার প্রয়োজনীয়তাও তো চলে যায়। এবং আমাদের অন্যান্য এনার্জি আমরা অনেক কন্ট্রোল করতে পারি, শুধু খাওয়াটা না। তো এই 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 ধরনের জিনিস আছে। তবে তবে সেক্সের সাথে ইমোশনাল এনার্জির অনেক সংযোগ আছে। তো একভাবে খাওয়ার সাথেও তাই, কিন্তু খাওয়ারটা একটু অন্যরকম। আর কি বলে, সেক্সের ব্যাপারটা একটু অন্যরকম। কিন্তু দুইটাই আমাদের অংশ। তবে দুইটা দুই রকম। এই এটা একটা প্রশ্ন আসছিল গত নলেজ সিকার ওয়ার্কশপে। তো এছাড়া মোটামুটি এইগুলোই বলতে চাচ্ছিলাম, তেমন আর বেশি কিছু নাই। এখন আর কেউ কিছু বলবেন নাকি এই ব্যাপারে অথবা অন্য ব্যাপারে? হ্যাঁ, এখন গত টিচিংটা আমি খুব ভালো করে শুনি নাই পুরাটা। তো তো আমি আর কি আমার আমারই কিছু কথা বলি, আর টিচিং এর সাথেও কিছু অ্যাড করা যাবে। এনার্জির কথা বলা হয়েছিল। তো আমি একটা জিনিস লক্ষ্য করি, আম, যেটা আমার শুয়ে হয়, এটা অনেক বছর ধরে হইতেছে এখন। আম, আগে আগে হয়তো কিনা আমি ফলো করতাম না, বাট এখন ফলো করি আর কি, একদম আর কি বুঝতে পারি। সেটা হলো যে আমি একটা সময় বলছি যে আমি সকালের দিকটাতে আর কি আমার শরীর হালকা হালকা হয়ে যায়, তো আমার কাছে মনে হয় আমি কোনো কিছু দিয়ে আমাকে র্যাপ করে রাখা হয়েছে। ধরো কম্বল, বড় একটা কম্বল, অনেক অনেক বড় দিয়ে পেঁচায় টেঁচায় রাখা হয়েছে, ওইটা সহ আমি উপরের দিকে উঠে আছি, জাস্ট বিছানাতে নাই। তো এটা এটা একটা ছিল। আর নতুন আরেকটা জিনিস আমি খেয়াল করি এখন, সেটা হলো আমি শুয়ে থাকলে, এটা সজাগ সজাগ ঘুম কোনো কিছু না, যে কোনো সময় বা অনেক সময় রেস্ট নিলে বসে থাকলো দেখা যায় যে আমি ফিল করি, আগে ফিল করতাম যে আমার আম, কিভাবে বলি, আম, ধরো অনেক একটা জায়গাতে অনেক ধোঁয়া আছে, হ্যাঁ, তো তুমি যদি ভ্যাকিউম দিয়ে সাফ করতে থাকো ধোঁয়াগুলি, তো ওই ভ্যাকুয়ামের ভিতরে যাইতে থাকে আস্তে আস্তে, মানে দূরে থেকে যদি সাফ করো, ওই টাইপের সিচুয়েশন। তো আমার মনে হতো যে আমার বুকের ভিতরে কিছু আর কি সাফ করে নিতেছে বাইরে থেকে কোনো আর কি এনার্জি টাইপের কিছু ভিতরে ঢুকে। তো ওই জিনিসটা আমি রিসেন্টলি লক্ষ্য করি যে এখন ওটা আমার পেটের সাইডটাতে ঢুকে, ওই সেম সিচুয়েশন, এনার্জি ঢুকতেছে, আমি ফিল করতেছি, হালকা টিংলিং থাকে। তারপরে উম আর কিভাবে ব্যাখ্যা করবো, উম ধরো পানি খাওয়ার, পানি যখন খাওয়ার পর পর যে একটা ধরনের ফিলিংস থাকে না, যে ঢুকতেছে ভিতরে, তো ওই টাইপের ফিলিংসটা আমার ভিতরে হইতে থাকে, হালকা ওই টাইপের ফিলিংসটা। তো এটা কি আগে ছিল, এটা কিন্তু আমি বলতে পারবো না, হয়তো আমি কোনোদিন খেয়ালই করি নাই, তো এখন আমি এই জিনিসটা খেয়াল করি যা হয়। আর এটা আগে ছিল বুকের সাইডটাতে, এটা এখন স্টমাক। তো এটা কি, এটা আমি জানি না, মনে হইতেছে যে আমি
হালকা কিছু এনার্জি ভিতরে ধারণ করতেছি, জড়ো করতেছি কিছু। আর একটা সার্টেন টাইমে হয় জড়ো করাটা, মানে সব সময় যে করতেছি তা না। মানে আমি যখন আহ শান্ত থাকি, নীরব থাকি, তখন আর কি ফিল করতে থাকি যে আসতেছে। তো তো এটা কি আসলে আমি এখনো, এটা আরো পরে বোঝা যাবে। তো যাই হোক। তো আর এনার্জি, এনার্জি নিয়ে যে কথা আমরা বলতেছিলাম, এক কথা থেকে আরেক কথায় চলে গেছিলাম। তো যাই হোক। তো এনার্জি, এটা তো আমরা তো আমি সবসময় বলি যে আমি স্রষ্টার আমরা সবাই স্রষ্টার ভিতরে আছি। পুরোটাই এনার্জি, আসলে টোটালটাই এনার্জি। আর আদান প্রদানটাই আমরা আর কি ব্যাখ্যা করি ডিফারেন্ট ওয়েতে। এনার্জি ছাড়া কোনো কিছু আমার কাছে মনে হয় না যে আহ থাকতো। এই ইউনিভার্সে এনার্জি ছাড়া কিছু নাই। আর আমার কাছে মনে হয় সবকিছু ওখান থেকেই তৈরি হইতেছে। আর সিম্পলি আমরা আদান প্রদান করতেছি এনার্জি আর কি, ফ্লো হইতেছে জাস্ট হার্টবিটের মতো। কোনো কিছু আর কি হার্টবিট ছাড়া তো আর ই থাকে না। মানে এনার্জিটা আদান প্রদান মানে হার্টবিট, ফ্লো হইতেছে এক জায়গা থেকে আরেক জায়গাতে। আহ অনেকটা আর কি কুইজ করার মতো, রিলিজ করার মতো। উম, হাজার হাজার রকমের অভিজ্ঞতা যদি আমরা নীরবে চিন্তা করি, একটু খেয়াল করি চারপাশে যে কত সুন্দর জিনিস আর কত কিছু হইতেছে, এটা মানে একটু নীরব না হইলে বোঝা যাবে না। তাই মানে আমার আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি কিছু বুঝতে চায়, তার অন্য কিছুর দরকার নেই, একটু নীরবতার দরকার, একটু খেয়াল করার দরকার। আহ আস্তে আস্তে এমনি সবকিছু অবগত হবে, এমনি আসবে, এমনি জানবে। কারণ আমরা তো এটার পার্ট, আমরা এই এনার্জিটার পার্ট, আমরা সবকিছুর পার্ট, আমরা সেপারেট কিছু না। আর আর আমরা সোলটাকে একটা সেপারেট কিছু মনে করি। আসলে আমরা কঠিন, তরল, বায়বীয় যত কিছু আছে, এনার্জি, প্লাজমা, সব তো আমাদের ভিতরেই। তো আমরা কিন্তু সেপারেট একটা জিনিস না। আমরা সবসময় আমাদের আর কি, মানে আমাদের লাইফের মানে যেসব কঠিন জিনিস যেটা আর কি বলি, পদার্থ, ওইটা নিয়ে চিন্তা করি, ওইটা নিয়ে কথা বলি। আর এনার্জিটাও তো আমাদের জীবনের অনেক বড় একটা পার্ট, রাইট? কিন্তু আমরা কোনোদিন ওটাকে প্রাধান্য দিই না। আর এটা না দেওয়ার কারণটাও অনেকটা এই টাইপের যে আমাদের এই লাইফে, এই যে ম্যাটেরিয়াল লাইফে আমাদের এত ব্যস্ত করে রাখা হয়েছে, এত কিছু করে রাখা হয়েছে যে আমরা একটু ডিপার ওয়েতে চিন্তা করি না, বা এটা নিয়ে এত ব্যস্ত, এটা নিয়ে এটাতে এতই যে আমরা পারি না অনেক সময়, অনেক সময় চাইলেও অনেকে পারি না। এই আমি মাঝে মধ্যে চিন্তা করি যে উম, এই যে ছেলেরা যে এত কাজ করে বাইরে, মেয়েরাও কাজ করতেছে, মেয়েরাও অনেক কাজ করতেছে বাইরে, ঘরে, সব জায়গাতে। কিন্তু মানে একটা ছেলেদের উপরে কিন্তু একটা বড় বোঝা দেওয়া হয় যে এটা তোমার দায়িত্ব মেনলি। মেয়েরা যেটা করবে এটা অপশনাল, ছেলেটা এটা তোমার মেন দায়িত্ব। তো কি করে ছেলেরা সারাদিন বাইরে কাজ করে, তারপরে এটা করতে হবে, ওইটা করতে হবে, ওদের হাজার রকমের চিন্তা। ওরা এই যে ইমোশনাল সাইডটা যে একটু গভীর ভাবে চিন্তা করবে বা দেখবে, ওই জিনিসটা আমার কাছে মনে হয় ওদের করার সময় নাই, ওদের সময় দেওয়া হয় না। আর কঠিন জিনিসের সাথে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় অনেকগুলি লোক, ওদের কাজকর্ম, ব্যবহার সবকিছু কঠিন হয়ে যায়। তো ওদের ওদের জন্য কিছুটা আহ সময় দরকার, ওদের জন্য দরকার, ওদেরও দরকার, ওদেরও অনেকটুকু মায়া মমতার দরকার, সফট কিছুর দরকার। আবার মেয়েরাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত ইমোশনে হাবুডুবু খেতে থাকে। তো ওদেরও একটু 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 আর কি
একটু কঠিন ভাবে চিন্তা করা দরকার। মানে মোট কথা ব্যালেন্স, যে একজন এইটাই হইতে হবে আরেকজনের ওইটাই হইতে হবে তা না কিন্তু। আমাদের দুজনের পার্টি, দুজন মানে দুই টাইপের হরমোনই আমাদের ভিতরে আছে, দুজনের ভিতরেই আছে। তো একটার মধ্যে ধরো টেস্টোস্টেরন ছেলেদের বেশি থাকে, মেয়েদেরটা কি বলে যেন ভুলে গেছি। তো যাই হোক, আম, তো এই টাইপের সিচুয়েশন। তো ব্যালেন্স জিনিসটা করার আমাদের আর কি সময় দেয়নি। আর সমাজ সংসার এভাবে অনেকটা ক্রিয়েট করছে যে এই জিনিসটা ব্যালেন্স ওইভাবে হয় না। মানে এই বর্তমান যুগটা অনেকটা এই টাইপের, বেশি অতিরিক্ত। আগেও হয়তো ছিল, আমি জানি না। যাই হোক, আম, তো এই এই জায়গাটার ব্যালেন্সের দরকার আছে। আর টোটাল ব্যাপারটাই এনার্জি, সবই কিন্তু এনার্জি। আমরা যে ম্যাটেরিয়াল ওয়েতে যেভাবে চিন্তা করি সবকিছু, আসলে সব ওইভাবে না। আর আরেকটা জিনিস, উম আমাদের আহ আমরা অনেক সময় এই যে অনেক কিছু রিলিজিয়াস ওয়েতে, আমি জানি না আজকে আমি একটু এলোমেলো, তারপরেও আমি বলতেছি। রিলিজিয়াস ওয়েতে আর কি আমরা চিন্তা করি যে, বা বলা হয় আমাদের যে আমরা আর কি এখানে আমাদের ভালো কাজ করতে হবে। আর ভালো কাজের কতগুলি ডেসক্রিপশন দেওয়া আছে, ওই ওই রুলের মধ্যে চলতে হবে। তারপর আমরা এই রুল পালন করলে আমরা কেউ বেহেস্তে যাব, কেউ দোজখে যাব, ওই টাইপের সিচুয়েশন। আসলে আসলে আমার কিছু কিছু যা অভিজ্ঞতা হয়েছে, মানে আমার সাথে যা হয়েছে, আর আমি লার্ন যা করছি, এই দুইটা কম্বাইন করলে আমার কাছে মনে হয় না যে ব্যাপারটা এই টাইপের। তো আমার কাছে ব্যাপারটা কিরকম মনে হয়, আমি 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 বলি, সেটা হলো আমরা সবাই স্বপ্ন দেখি, রাইট? কেউ স্বপ্ন মনে রাখি, কেউ মনে রাখি না, কেউ পার্শাল থাকে, কারো আবার পুরা সবকিছু মনে থাকে। আবার অনেক স্বপ্ন আছে যে মনে রাখার মতো, হৃদয়ে দাগ কাটে, যার জন্য মনে থাকে। আবার অনেকগুলি আছে যেটা ইম্পর্টেন্ট না, মনে হয় তখন আর কি একটা সময় ভুলে যায়। আর অনেকে অনেক সময় মনেই রাখতে পারে না, তো এটা ম্যাটার না। তো আমি আর কি সাবজেক্টটা যা বুঝি, যে মরার পরে সোলের যে কন্ডিশন, সেটা অনেকটা ওই স্বপ্নের মতো। আমরা দুঃস্বপ্ন দেখি, হ্যাঁ, আবার ভালো স্বপ্ন দেখি। তো আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, এটা সবার বেলায় হয়, আমি শিওর 100%, যে আমাদের লাইফে অনেক সময় হয়তো দিনের বেলা একটা জিনিস চিন্তা করছে, এটা ফিজিক্স অবশ্য লাস্ট মিটিং এ মনে হয় কিছু একটা বলছে এটা নিয়ে। তো আমি আমার ব্যাখ্যাটা করি, সেটা হলো আর কি ফিজিক্যাল, এটা এটা কন্ডিশন। আমরা দিনের বেলা কোনো ঘটনা ঘটতে এলাম বা কিছু চিন্তা করতেছি, রাত্রে ওই সিমিলার টাইপের একটা স্বপ্ন দেখি অনেকে। হুম। তো এটা ফিজিক্যাল ইসের রিলেশনের একটা স্বপ্ন। আর আমার মেন পয়েন্ট হলো আমাদের সমাজ সংসার কালচার আমাদের এইভাবে প্রোগ্রাম করে, আমাদের রিলিজন। যেমন আমি অন্যায় করলে, আমি এই কাজটা করলে আমি তোদেরকে দেবো, সো আমার মধ্যে ওটা চিন্তা থাকবে, আমার মেমোরিতে থাকবে। আমার সোলটা যখন আমার বডি থেকে আউট হবে, আমি ওই কন্ডিশনে থাকবো, আমি সত্যি সত্যি তোদেরকে দেবো। আর দোজক মানেটা কি? দোজক কিন্তু একটা স্থান না, একটা কন্ডিশন। বা বেহেস্ত একটা স্থান না, স্টেট, ইমোশনাল স্টেট একটা।
তো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তো যখন আমি চিন্তা করব যে আমি এই কাজটা করলে আমি অন্যায় করতেছি, বা এটা আমাকে বলছে আমার ধর্মে এটা না, এটা করলে এটা অন্যায় হয়, এটা রিয়েলি অন্যায় কিনা আমি জানি না, বাট এটা বললে অন্যায় হয়, আমি যদি এটা বিশ্বাস করি, এটা ফলো করতে থাকি মনে প্রাণে, হ্যাঁ, আমি কিন্তু ওই কাজটা করে আমি ওই জায়গাতেই পৌঁছাবো। কারণ আমার মেন্টাল কন্ডিশন ওই জায়গাতে থাকবে, আমার ইমোশন ওই জায়গাতে স্টাক হয়ে থাকবে, আমার ভয় ওই জায়গাতে জমবে, যেটা একটা নেগেটিভ দিক। আর আমি যদি চিন্তা করি যে না, এটা বলা হয়েছে, আমি এটা শুনবো না, আমি এটা আগে যাচাই করব, আমার কাছে কোনটা মনে হয় ভালো, আমার কাছে মনে হয় কোনটা সত্য, আর আমি রিয়েলি কোনটাতে মানুষের উপকার করতেছি, বা আমার পরিবেশের উপকার করতেছি, আমি আমার উপকার করতেছি, আমি আরেকজনের উপকার করতেছি, আমি কারো ক্ষতি করতেছি না। আমি যখন বিচার করে এটার আর কি রায় নিব, বা আমি যখন আমার কাজে আমি বিশ্বাস আনবো, তখন কি হবে? তখন আমার মেন্টাল কন্ডিশন আরেক লেভেলে থাকবে। তো তো আমি আমি যদি বিশ্বাস করি এটা বেহেস্ত, হ্যাঁ আমি বেহেস্তেই আছি, ওইটা বেহেস্তি হবে। আর মরার পরেও, মানে আমার ফিজিক্যাল বডিটা ছেড়ে দেওয়ার পরেও আমি ওই স্টেটে থাকবো, ওই পিসফুল মাইন্ড স্টেটে থাকবো, আমি বেহেস্তে থাকবো। টোটাল ব্যাপারটা আমার কাছে ওইটা মনে হয়, যে সব কিছু প্রোগ্রামিং। হ্যাঁ, তোমাকে দোজক, তুমি দোজক নিজে বানাবা, কেউ বানায় দিয়ে তোমাকে ঢুকাবে না, ওখানে তোমাকে কেউ পড়াবে না, তুমি পড়াবে তোমাকে, তোমার মাইন্ড পড়াবে, তোমার ইমোশন পড়াবে। তো এটা আমি বহু আগে থেকে আর কি বুঝি, এটা আমি মানে মোটামুটি ছোটবেলা থেকেই বুঝি, কিন্তু বলার বা ব্যাখ্যা করার মতো জায়গা, পজিশন মানে কোনোটাই ছিল না। তো আজকে কোন কারণে আর কি ওই অবস্থাতে বুঝতে পারলাম। এখন এগুলি রিলিজিয়াস লোকেরা বা ইভেন ফ্যামিলির লোকেরাও এগুলি একসেপ্ট করবে না, বা কারণ ওরা এত প্রোগ্রামিং এর ভিতরে আছে যে ওদের মানাও অনেক কষ্টের ব্যাপার। কিন্তু এটা মানা না মানার ব্যাপার না, এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। আর এই আন্ডারস্ট্যান্ডিং আমার মনে হয় না যে কেউ শিখায় দেয়, এটা নিজের ভিতর থেকে আসতে হয়। আর যাই আসছে, যেটুকুই আসছে আমার ভিতর থেকে আসছে, আমার ভিতরে যা ছিল আমি ওইটাই বললাম, ওইটাই ব্যাখ্যা করলাম। আর আমি যেটা বুঝতে পারছি যে আমার সাথে হয়, আমি খেয়াল করি, অনেক কিছু খেয়াল করি। আমি ম্যাটেরিয়াল জগতের অনেক কিছু খেয়াল করি না, যেটাকে ধরো কেউ কোনো জামা কাপড় গয়নাগাটি এটা সেটা বাড়ি গাড়ি এগুলি নিয়ে আসলো, এগুলি দেখাইলো, আমার খেয়াল করি না, আমার মনেও থাকে না। কেউ যদি আর কি আঙুল দিয়ে দেখা দেয় তখন আর কি খেয়াল করি। আমি নর্মালি পিপলের, মানুষের ইমোশনটা দেখার চেষ্টা করি, ইমোশন দেখার চেষ্টা করি না। আমি কারো চেহারার দিকে চাইলে আমার, বা কারো দিকে তাকাইলে আমি কিন্তু কারো ফেসটা ভালো করে দেখি না, আমার কাছে মনে হয় ওর ভিতরে আমি দেখে আসছি। যেই হোক, বা কোনো জিনিস, পাখি হোক, একটা একটা যে কোনো। আরেকটা মজার ব্যাপার বলি, আমি এই যে এই বাসাটাতে নতুন আর কি, তো প্রায় মনে হয় 3 বছর হয়ে গেছে আসছি, 3 বছর হয়ে। তো আমার বাসার কাছে একটা এখানে প্রত্যেকটা বাসার কাছে একটা মেল বক্স আছে। তো আমার মেল বক্সের ডিজাইনটা কি, এটা আমি 3-4 দিন আগে খেয়াল করছি। আমি তখন চিন্তা করলাম, ও মাই গড, আমি কোন জগতে থাকি। একটা দরজার সামনে, পার্কিং এর সামনে একটা মেল বক্স আছে, যেটা আমি এভরিডে যাইতে আসতে দেখতেছি, আমি কত কাজ করতেছি, মেলও বের করতেছি, এটা করতেছি ওইটা করতেছি, অথচ মেল বক্সের ডিজাইনটা আমি এত খেয়াল করে দেখিনি। তো এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা বেখেয়ালি যদিও, এটা এতটা উচিত না। এখানে থাকা এতটা উচিত না, এভাবে থাকা। তো যাই হোক, তো এগুলি আমাদের ভিতরে, আমরা কি চোখে দেখি, কিভাবে দেখি, আমরা চোখ দিয়ে দেখি নাকি মনের চোখ দিয়ে দেখি,
আমরা এমনি ফিল করার চেষ্টা করি নাকি ইমোশন দিয়ে ফিল করার চেষ্টা করি? এটা ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট ধাপ। আমরা কোন ধাপে থাকতে চাই? আমরা স্টেয়ার্স এর একদম লোয়ার লেভেলে থাকতে চাই, না হায়ার লেভেলে থাকতে চাই, না মিডলে থাকতে চাই? অনেকটা ছন্দের মতো, গানের মতো, যে আমি এক জায়গাতে স্টাক হয়ে থাকতে চাই নাকি আমি ফ্লো করতে চাই, ওঠানামা করতে চাই, বাতাসের মতো বইতে চাই। ওই টাইপের আর কি ব্যাপার। তবে আমাদের জীবন, আমাদের সবকিছু অনেক সুন্দর, চারপাশে অনেক সুন্দর। এই ডিফারেন্ট টাইপের ইমোশন, ডিফারেন্ট টাইপের টিচিং, ডিফারেন্ট টাইপের মানুষের চিন্তা ভাবনা, আদান প্রদান ডিফারেন্ট, এগুলি আমাদের আর কি তোলপাড় করে। তো যখন আমরা এইসব জিনিস ডিসাইড করি যে না, আমার ইমোশন, আমার সবকিছু আমি আমি কন্ট্রোল করব, আমার বইতে চলবে, তখন কিন্তু জীবন একরকম থাকে না, কাজকর্ম একরকম থাকে না, চারপাশে একরকম থাকে না। তো এই আমার আর কি আজকে আর কি শুরুর দিকে এটাই মনে হইতেছিল। আরেকটা জিনিস, আমার 2 সপ্তাহ ধরে একটু আর কি এটা পলিটিক্যাল ব্যাপার ব্রেনের মধ্যে কাজ করতেছে। তো এই জিনিসটা আমি খেয়াল করতেছি, সেটা হলো এই যে দেশ এখন পৃথিবীর যে অবস্থা, আমার কেন জানি মনে হইতেছে যে এই সিচুয়েশনে বা এই টাইপের সিচুয়েশনে আমরা একটা, এখন ছেলেরা যে কন্ডিশন আছে, ছেলেরা তো অনেক বছর ধরে পৃথিবী শাসন করলো, আমার মনে হয় এখন সময় আসছে মেয়েদের শাসন করা। আর আরেকটা জিনিস, মেয়েরা শাসন করলে যে বাইরে ছেলেদের মতো কাজকর্ম করতে হবে তা না কিন্তু, ঘরে থেকেও অনেক কিছুর কন্ট্রোল করা যায়, কন্ট্রোলে রাখা যায়। তো মেয়েদের মধ্যে যদি এই আত্মবিশ্বাসটা আসে যে পুরা পৃথিবীটাই আমার সংসার, আমার সংসার আমি গুছায় রাখবো, বা আমরা গুছায় রাখবো, তো পৃথিবীর শান্তি মনে হয় তাতেই আসবে। আর পরিবেশটা একটু অন্য টাইপের হবে। আর এই যে এলোমেলো একটা সিচুয়েশন, এই সিচুয়েশন গুলি মেয়েদের স্বাধীনতার উপরে, মেয়েদের 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 রুলের উপরে চলবে। মানে মেয়েরা, মানে কন্ট্রোল আসবে মেয়েদের জন্য, মেয়েরা যদি এই সব সিচুয়েশনের কন্ট্রোল নেয়। তবে অনেকদিন বন্দি থাকার, জিম্মি থাকার যে মানসিকতা, ওরা যে হঠাৎ করে ফ্রিডম পাইলে কত সহজে এটা আর কি গুছায় নিতে পারবে, এটা একটা ব্যাপার। বাট ফাইনাল পিসফুল সিচুয়েশন আমার ধারণা মেয়েরা নিয়ে আসবে। আর ওই ধরনের চিন্তা এখনো মেয়েদের আসছে কিনা আমি জানি না, কিন্তু উম আর ধরনের চিন্তা, রুল করার চিন্তার চেয়ে বড় চিন্তা আর কি তাদের থাকা উচিত। প্রথম চিন্তা স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, কাজের স্বাধীনতা, শান্তির স্বাধীনতা, মনের স্বাধীনতা, ওই টাইপের জিনিসটা আনতে হবে। তাইলেই অনেক কিছু অনেক অন্যরকম হবে, পিসফুল হবে। আমরা টেকনোলজিতে অনেক ডেভেলপ করতেছি, করব আবার অনেক আহ অনেক টাইপের যুদ্ধ জড়াইতেছে, কিন্তু পিসফুলনেস ওগুলির ভিতরে নাই। ওটা ক্রিয়েট করতে হবে। আর নরম হাতের নরম মাটির কোনো কিছু দিয়ে ওটা তৈরি করতে হবে, যেটা মেয়েদের ভিতরে আছে। সব মেয়েদের না যদিও, অনেক মেয়েরাও আছে ছেলে টাইপের, ছেলেরাও আছে মেয়ে টাইপের আর কি। ওই ওই স্টেটের ইমোশন দিয়ে তৈরি করতে হবে, মেন পয়েন্ট হলো এটা। তো তো এখন এখন নাইলে এখানেই চুপ থাকি। এখন অন্য সাবজেক্ট আনলে আনো মাসে। আচ্ছা, আমি একটু বললি। আমরা আমরা
আমরা এই পৃথিবীতে আসছি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছি, যেটাকে মিস্টার কেশ বলছে হাফ লাইফ। এখানে এসে সেলিনা যেটা বললো, আমাদেরকে বিভিন্ন রকম প্রোগ্রাম করা হয়। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ একটা ইয়ে আছে, সব সব একটা আচার ব্যবহার, একটা কালচার আছে, সবকিছু আমাদের শেখানো হয়। কিন্তু আমরা তো আরেক জায়গা থেকে আসছি, তাই না? আমরা সেখান থেকে নিশ্চয়ই কিছু সংগ্রহ করে নিয়ে আসছি। সেটাকে আমাদের মাঝে মাঝে আমাদের মনে হয়, আমাদেরকে জানানো দেয়, আমাদেরকে এই এই ইয়ে কঠিন যেগুলো শেখানো হচ্ছে, যেসব প্রথা নিয়ম শেখানো হচ্ছে, এগুলোর মধ্যেও সেগুলো আমাদেরকে বলে যে না, তুমি, তোমার এটা করা উচিত, তোমার ওই দিকে যাওয়া উচিত, না এইদিকে যাওয়া উচিত। এভাবে আমরা যদি আগাতে থাকি, আমরা যারা হচ্ছে কি মনে করি যে এই প্রথাগুলো সবকিছু আমার জন্য ঠিক না, এইটা মনে করলে সামনের দিকে আগালে আরো, যেটা আমি, যেটা হচ্ছে গিয়ে আমার প্রকৃতির সাথে, আমি যদি প্রকৃতিগত ভাবে প্রকৃতির যেসব জিনিস, সেসব জিনিস যদি আমার মধ্যে আমি যদি অনুভব করি, তাহলে হচ্ছে প্রকৃতির দ্বার আরো খুলে যায়, আরো খুলে যায়, এবং আমার দিকে হচ্ছে গিয়ে, যেহেতু স্রষ্টা আমাদের সবসময় পছন্দ করে, সেহেতু তা- তার কাছ থেকে একটা ইশারা আসে যেতে আমরা আরেকটু অগ্রসর হতে পারি। তারপরে এই যে আমাদের হাফ লাইফ, আমরা নির্দিষ্ট সময়ের জন্য আসছি। এই এখানে বলা হয়েছে যে এই নির্দিষ্ট সময় হচ্ছে গিয়ে, সময়টা তো মানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট, কিন্তু এই সময়ের মধ্যে আমরা কি সংগ্রহ করতে পারি, এই সময়ের মধ্যে আমরা কি, আমাদের যে ইয়ে, আমাদের যে শারীরিক শারীরিক ইয়ে, আত্মা সহ আমাদের যে শারীরিক যে শরীর, বা ফিজিক্যাল যে আমাদের শরীরটা, এই শরীরটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন কাজ করি, বিভিন্ন ভাবে মেলামেশা করি, মানুষের সাথে কথা বলি। আমাদের আচার আচরণ কিন্তু আমাদেরকে, আমাদের ফিল স্ট্রেংথ আস্তে আস্তে চেঞ্জ করে, আমাদের ফিল স্ট্রেংথ চেঞ্জ করে মাঝে মাঝে কিন্তু আমাদের সেজন্য আমাদের ফিজিক্যাল যে বা শারীরিক আত্মার সাথে আমাদের আত্মার মিলন ঘটে, এবং আমরা আরেকটু অগ্রসর হই। সুতরাং আমরা এইভাবে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আচরণের দ্বারা আমাদের হচ্ছে গিয়ে আমাদের আত্মার উন্নয়ন সাধন করি। সুতরাং এই নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আমাদের ডেট, মানে মৃত্যুর মুহূর্ত আসবে, তখন আমরা সারা জীবনে কি সংগ্রহ করলাম, কি পেলাম, সেইটা হচ্ছে গিয়ে, সেটার হচ্ছে গিয়ে প্রতিদান আসবে আমাদের। নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে শরীরটা চলে যাবে হচ্ছে গিয়ে পৃথিবীতে। এবং মিস্টারকে যেটা বলছে যে, ভাইয়াও যেটা বললো যে বিভিন্ন কীট পতঙ্গ, পাখি, তারপরে পৃথিবী, এগুলো এগুলোর অংশ হয়ে যাব, এবং সেখান থেকে আমাদের অন্যান্য আত্মার সাথে আমাদের আলাদা, আমাদের ওই অংশের, আমাদের শারীরিক অংশে আলাদা হাফ লাইফ শুরু হয়ে যাবে, যেখানে অন্য অন্য আত্মার পার্ট হব আমি, বা অংশ হব আমি। এবং যেটা হচ্ছে, এবং যেইটা হচ্ছে, যেই আত্মার যে অংশটা, যেইটার সাথে আমাদের জন্মের থেকে আমাদের ইউনিভার্সের সাথে যেটা সম্পর্ক আছে, সেখানে আমরা চলে যাব। এবং সেখানে কোথায় যাব সেটা হচ্ছে গিয়ে আমাদের ইয়ে করবে, সেটা আমাদের নির্ধারণ করা হবে। আমরা এই জগতে কি আমাদের আচার আচরণ দিয়ে কি আমরা পেলাম, কি কি পর্যায়ে আমাদের আত্মার ফিল স্ট্রেংথটা হলো। তবে আমরা যেখানে যাব, সেখানে এই যে আমাদের যেখানে আমাদের হচ্ছে কি নির্ধারণ, আগে থেকে যে জায়গা নির্ধারণ করা হয়েছে আমাদের, আমাদের আত্মার ফিল স্ট্রেংথ অনুযায়ী সেখানে আমরা যাব। এবং সেখানে যে আমরা ওই ইউনিভার্সাল ফিল্ড স্ট্রেংথ, যেখানে ইউনিভার্সে যেতে পারি, কিংবা আমরা পৃথিবীতেও থাকতে পারি, কোথায় যাব সেটা আমাদের, কিংবা আমরা হচ্ছে গিয়ে ধুলা হয়ে যেতে পারি, কোনটা দিয়ে সেটা আমাদের আচার আচরণের উপর নির্ভর করে। এবং যেখানে যাব সেখানে যদি আমরা উন্নত জায়গায় যাই, সেখানে হচ্ছে ইউনিভার্সাল, আমাদের ইমোশনের সাথে যদি ইউনিভার্সাল ইমোশনের যদি একাত্ম হয়, আমাদের সেখানে আবার একটা নতুন জীবন শুরু হবে, এবং সেই জীবনের আবার আরেকটা হাফ লাইফ শুরু হবে। এইভাবে এ, এইভাবে আমরা আমরা দুই ভাগ হয়ে, দুইটা পার্ট হয়ে গেলাম, একটা হাফ লাইফ আলাদা আর একটা হাফ লাইফ আলাদা। সুতরাং আমাদের আমাদের পুরো লাইফটা তাহলে কি হলো? আমাদের পুরো লাইফটা হলো হচ্ছে গিয়ে বিভিন্ন হাফ লাইফের কি বলবো, বিভিন্ন হাফ লাইফের মিলনের সাথে আমাদের হচ্ছে গিয়ে
জীবনটা জীবনটা আবার কি চলতে থাকবে, যেখানে আমাদের আত্মার ভাগ হবে কিন্তু আমাদের জীবন চলতে থাকবে, এবং প্রতিটা প্রতিটা পর্যায়ে আমাদের হাফ লাইফ আছে। কিন্তু এখানে একটা কথা আছে যে আমাদের তো এরকম হাফ লাইফ চলতে থাকবে, কিন্তু মিস্টার কেস যেটা বললো সেখানে সেটা হচ্ছে গিয়ে ট্রান্সমিউটেশনের ব্যাপারটা। ট্রান্সমিউটেশনের ব্যাপারটা হচ্ছে গিয়ে আহ, আ- আ- আগে থেকে যেমন হচ্ছে গিয়ে পদার্থ যেমন হচ্ছে হাফ লাইফ আমরা নির্ধারণ করতে পারি এত সেকেন্ড, এত মিনিট, এত ইয়ে, কিংবা মিস্টার কেশ বললো মিলিয়ন ইয়ারও হতে পারে। তেমনি নাকি তেমনি আমাদের হচ্ছে গিয়ে ফিজিক্যাল বা শারীরিক আত্মার ইয়ে শারীরিক আত্মার স্ট্রেংথ এবং আমাদের আত্মার স্ট্রেংথ কে থেকে এবং ফিজিক্যাল ফিজিক্যাল আমাদের শরীরের যে ইয়ে যে হচ্ছে গিয়ে যে আমরা আমাদের শরীরের চারিপাশে যেটা প্রকাশ করি সেটা হচ্ছে অরা, এগুলো এগুলো শক্তি মিলে আমরা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কখন হচ্ছে ইয়ে হবে আমাদের হাফ লাইফ হবে সেটা নির্ধারণ করা যায়। কিন্তু এখানে একটা কথা আছে মিস্টার কে যেটা লাস্টে বললো, সেটা হচ্ছে গিয়ে এই হাফ লাইফের মধ্যে আমরা ব্যতিক্রম করতে পারি, যেটা হচ্ছে গিয়ে এই হাফ লাইফকে আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। সেটা কখন হয়? সেটা হয় যখন আমরা ট্রান্সমিউটেশন করতে পারি। ট্রান্সমিউটেশনে করার সময় আমরা কি আমরা আমাদের আত্মার নিয়ে আত্মাকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা ইউনিভার্সে যেতে পারি এবং আমাদের ইচ্ছা মতো ফিরে আসতে পারি। তার মানে কি আমরা মৃত্যুর আগেই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে আমরা হচ্ছে গিয়ে পৃথিবীর এই বাঁধন থেকে আমাদের শরীরে যে আমাদের আমাদের পৃথিবীর মধ্যে আমরা যে সময়ের খাঁচায় আমরা বন্দী হয়ে আছি, এই বন্দী থেকে আমরা বের হয়ে যেতে পারি। সময়ের খাঁচার মধ্যে আমাদের এই পৃথিবী আমাদের নির্দিষ্ট সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, কিন্তু সেই অপেক্ষাটা আমাদের করতে হবে না। এই নতুন ট্রান্সমিউটেশনে মিস্টার কেশ আমাদের শিখিয়েছে যে কিভাবে আমরা আমাদের নিজেদের মতো ইচ্ছা মতো আমরা আমাদের হাফ লাইফ তৈরি করতে পারি। এইটাই হচ্ছে আমার কথা। হ্যাঁ। আম কেশ আর কি যেভাবে আর কি বুঝাইতেছে যে মেজরিটি যেন বুঝতে পারে। উম ও ধাপে ধাপে অনেক সুন্দর করে বুঝাইতেছে। আর আমি আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যা বলতেছি, যে আমার ছোটবেলা থেকে এ পর্যন্ত আমি আমি লাইফটাকে কিভাবে দেখি, মানে লাইফটা বলতে না, যে আমাদের আমাদের সবার লাইফ আর কি, আমি একলা না, অনেকটা একটা পেঁয়াজের মতো অনেকগুলি লেয়ার আছে। একদম ভিতরের লেয়ার থেকে আমি এটা আর কি ইজি ওয়েতে বলি আমার ভাষায়। আমি স্বভাবত সবকিছু সিম্পল এর থেকে সিম্পল ওয়েতে আর কি ব্যাখ্যা করার চেষ্টা করি। তো একটা পেঁয়াজের যেমন অনেকগুলি লেয়ার থাকে একদম ভিতর থেকে বাইরে পর্যন্ত, কিন্তু এটা একটা পেঁয়াজ। হুম। তো ওই পেঁয়াজটার একদম ভিতরের যে লেয়ারটা আছে ওইটার সাথে একদম বাইরের লেয়ারের কিন্তু সম্পর্ক আছে। এটা কিন্তু সেপারেট না, পুরাটাই একটা জিনিস, পুরাটাই সোর্স, আর আমরা সোর্সের পার্ট, ওরকম। তো একটা যে জিনিস, তো আমরা একটা কোষ পেঁয়াজের, আমি বলতেছি আমি সেলিনা, আমি একটা পেঁয়াজের কোষ, তা আমি সেলিনা, আমি আমাকে সেপারেট করতেছি। কিন্তু আমার লিঙ্ক, আমার পার্ট একদম ওই যে পেঁয়াজের ফার্স্ট লেয়ার যেটা ওখান থেকে শেষ লেয়ার পর্যন্ত আছে। আমি প্রত্যেক লেয়ারে কাজ করি, আমি প্রত্যেক লেয়ারে আমার যে জিনিসটা নেওয়ার দরকার ওটা নিতেছি, আমার যেটা দরকার নেই ওটা আমি দিতেছি, আদান প্রদান করতেছি। লিঙ্ক আছে, আমি প্রত্যেক ধাপে আছি, অনেকটা ওই টাইপের। তো এটা কিভাবে আমি বুঝতে পারছি, এটা হলো আমি অনেক ফিজিক্যাল বডিতে আমাকে দেখছি, আমি বলি মাঝে মধ্যে আমার অনেক ফ্র্যাগমেন্ট দেখছি লাইফে। আমি অনেক মানুষ হিসেবে দেখছি, ছেলে মানুষ, মেয়ে মানুষ, বাচ্চা, মানে অনেক লেভেলের বডিতে, অনেক জায়গাতে। আবার হয়তো মানুষ জাতীয় কিছু না, অন্য মানুষ, ওই টাইপের। তারপর পানি নিচে, সমুদ্রের নিচে, মাটিতে, পাখি বা একটা অ্যানিমেলের রূপে অনেক জায়গাতে দেখছি।
আকাশে, ইভেন ক্লাউড হিসেবেও দেখছে। তো আমার ওই জায়গাতে যে যখন যে জিনিসগুলি দেখছি, ইমোশন কিন্তু ছিল, এক এক লেভেলের ইমোশন ছিল, এক এক টাইপের ইমোশন ছিল। যে একদম ইমোশন বিহীন কিন্তু তা না। কোনো জায়গাতে আমি শুধু হ্যাপি আছি, মানে আনন্দে আছি, কোনো জায়গাতে আমি শুধু পিসফুল আছি, মানে আনন্দ মানে আপ ডাউন করতেছে না ও, মানে যেমন আনন্দে মানুষ আর কি ফুরফুর করে, একদম ওঠানামা করে আর কি, এক ধরনের ঢেউ খেলে, ওই টাইপের না, একদম পিসফুল, 0 পয়েন্ট, ওরকম পজিশনে। আবার অনেক হিউম্যান বডিতে হিউম্যান ইমোশনে, তারপরে অ্যানিমালের বডিতে অ্যানিমাল ইমোশনে। কোন সময় আমি শুধু এদিক ওদিক দেখতেছি, বা এমন কোন অ্যানিমাল আছে আমি খাওয়ার চিন্তা করতেছি, কেমন কিভাবে আর কি আর কি কাজ করবো, আহ আর কি খাওয়ার জিনিস। তো ওই টাইপের। তো আবার, তো এইসব এইসব পুরা আর কি লাইফের যত রকমের আর কি এক্সপিরিয়েন্স আছে, আমি যদি অ্যাড করি, আমরা প্রত্যেক লেয়ারে আছি, প্রত্যেক লেভেলে আছি। এটা ব্যাখ্যা করার কিছু নাই, এটা কেউ কারোরে শিখাই দেওয়ারও কিছু নাই। এই জগৎ আমার উদ্ঘাটন করতে হবে। উদ্ভাবন কিন্তু অলরেডি হয়ে আছে, কারণ আমি এটার পার্ট, আমি স্রষ্টার পার্ট, আমি অলরেডি উপস্থিত আছি। কিন্তু আমার উদ্ঘাটন করতে হবে যে আমি কোন কোন পার্ট টাচ করতে পারতেছি, কোন কোন পথ দিয়ে যাই আমি, কাকে কাকে ছুঁয়ে আমি, এই জিনিসটা উদ্ঘাটন করতে হবে। আর এটা আমারই উদ্ঘাটন করতে হবে, আমার ভিতর থেকে। আমাকে কেউ শেখাই দিবে না, ইভেন মিস্টার কেশু শেখাই দিবে না। হ্যাঁ, ও বলতে পারে, এটা ওইটা বলতে পারে, কিন্তু ওই পথটা কিন্তু আমার বের করতে হবে, আমার ওয়েতে আমার বের করতে হবে। হ্যাঁ, ও বলতে পারে, যেমন আমি বলতেছি যে আমার এটা এটা এক্সপিরিয়েন্স হয়েছে, ও বলতেছে এটা এটা হইতেছে, এটা হবে বা এটা হয়, এটার অর্থ এটা, এটুকুই আমাদের প্রত্যেকের কাজ, ওইটুকুই। কিন্তু আসল কাজ যেটা, এটা আমার কাজ, আমাকে বের করতে হবে, আমার ওয়ে আমারই বের করতে হবে। আমি কিভাবে, এই যে পথ কিন্তু একটা না, যে আমি এই পথ দিয়েই আমি আহ, গন্তব্যে পৌঁছাবো তা না কিন্তু। আবার সবাই যে একইভাবে যাবে তাও না, মানে আমাদের সবার স্টাইল আলাদা। আমাদের অনেক জিনিস আছে যে আমি একটা হয়তো মেডিটেশন করলে আমি আমি দ্রুত গিয়ে ওই জায়গাতে পৌঁছাই, হয়তো আরেকজন মেডিটেশন না করে হয়তো তার শখের একটা কাজ করে ওই জায়গাতে পৌঁছাবে, তা আমার চেয়ে আগে, বা ওর ওয়েতে ও আগে পৌঁছাবে। ওই টাইপের জিনিস, মানে এক একজনের আহ ওয়ে কোনটা, তারপর স্টাইল কোনটা, এটা বের করতে হবে নিজের। এটা কেউ শিখাই দেবে না। আর আমি আমি কোন কতটুকু, মানে কোন কাজটা করলে কত দ্রুত ওই জায়গাতে পৌঁছাবো, ওটা আমিই জানবো, আরেকজন জানবে না। কারণ আমাকে দিয়ে আমাকে এক্সপেরিয়েন্স করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। আর ওই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের সময়ের দরকার, আর আমাদের ইচ্ছা থাকার দরকার। যখন এই দুইটা, মানে ইচ্ছা যখন থাকবে তখন সময় অটোমেটিকলি বের হবে। আর বের হইলে কাজ হবে, কাজ হলে আমরা পৌঁছাবো। আর এই আন্ডারস্ট্যান্ডিং যখন মেজরিটি মানুষের মধ্যে আসবে, তখন কিন্তু আর এটা ওইটা নিয়ে কামড়াকামড়ি, যুদ্ধ মারামারি এগুলির আর প্রয়োজন পড়বে না, কারণ আমরা আসলে রিয়েলিটিটা বুঝতে পারবো যে আসলে এগুলি কতটুকু দরকার আমাদের জন্য, আসলে কতটুকু ফেক এটা। আমরা তো ওই যে আমাদের পদার্থ নিয়ে এত ব্যস্ত রাখানোর কারণই হলো যে যুদ্ধ করো, কারণ তোমার আছে আমার নাই, আমার এটা তোমার কাছ থেকে কেড়ে নিতে হবে, তো যুদ্ধ করতে হবে। ওই টাইপের সিচুয়েশন বানানো হয়েছে। আসলে কারো কাছ থেকে কারো কেড়ে নেওয়ার মতো কোনো জিনিস না এটা, আমাদের সবার আছে, আমাদের সবার আছে এই জিনিস, এক এক জায়গাতে লুকানো আছে, যে আমাদের শুধু ফাইন্ড আউট করতে হবে কিভাবে আমরা ওই জায়গাতে পৌঁছবো। আর ম্যাটেরিয়াল জগৎ, যে যেটা ইম্পর্টেন্ট মনে করানো হয়েছে, আসলে রিয়েলি ওইটা, ওইটাই ইম্পর্টেন্ট না।
আমরা সবকিছু, সব ধাপে আছি আমরা। তো আমাদের যদি পরিপূর্ণ করতে হয়, আমাদের স্রষ্টার সাথে একাকিত্ব হইতে হবে, এক হইতে হবে। যে এটা বিশ্বাস করতে, আমরা তো একই, আমরা সেপারেট কোনোদিন হইতে পারবো না, চাইলেও পারবো না, আমরা পার্ট তার। তো ওই জিনিসটা মনে প্রাণে গ্রহণ করা, বিশ্বাস করা, আর ফ্লোটা যেন আর কি সহজ হয়ে দেওয়া হয় আর কি, ওইটা, ওইটার ওইটা ফাইন্ড আউট করা। তো এটুকুই। স্রষ্টার অস্তিত্ব বুঝতে হলে তো স্রষ্টা যেরকম চায়, ভালোবাসা, স্নেহ, মানবতা, এগুলো দিয়ে আগাতে হবে। আমরা তো তারই পার্ট। হ্যাঁ, কিন্তু আমরা সবাই তারই পার্ট, কিন্তু আমরা 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 হচ্ছে গিয়ে তার অস্তিত্ব আমাদের মনে থাকে না। এগুলো করলে আহ, এই সব মানে যেগুলো স্রষ্টা পছন্দ করে সেগুলো করলে আল্লাহর অস্তিত্বটা আমরা ভালোভাবে বুঝবো এবং তার কাছে আগাতে পারবো। এবং সেটাই হচ্ছে গিয়ে আমাদের অর্জন এই জীবনে। আমরা তার পার্ট, আমরা তার ভিতরে আছি, রিয়েলাইজেশন করা। হ্যাঁ। আর সেটাই তো আসল, সেটাই আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ। তাহলে আমরা এর পরের পর্যায়ে যাই। তো এনহ্যান্সমেন্ট ইউনিটের সাথে সংযোগ করার জন্য নতুন একটা যন্ত্র প্রকাশ করা হয়েছে। সেটা মাথার উপরে লাগাইতে হয়, হেডফোন এবং চোখের সামনেও, সব মিলে এটা একটা এটার দাম দাম মোটামুটি ভালোই, তাই জিজ্ঞেস করলো, এখনো বলে নাই কত, 6 মাসের পরে জানানো হবে। আমি এটা শেয়ার করতেছি স্ক্রিনটা, দেখতে কিরকম জিনিসটা। দেখি হয় কি, ফুল স্ক্রিন শেয়ার করা যায় কি? হয়েছে শেয়ার, না তো আসে নাই তো, অন্য স্ক্রিন আসে। আহ, কি হইলো? উম, একটুক্ষণের জন্য আসছিল। না সেটা না, এটা তো স্ক্রিন না, অন্য স্ক্রিন। আচ্ছা যাই হোক, দেখি এটা আসতেছে না, দেখি করা যায় কিনা। আচ্ছা দেখা যায়। এখন দেখা যাচ্ছে। দেখা যেতেছে। হ্যাঁ, এই হচ্ছে সেই যন্ত্র, এটা মাথার উপর লাগাইতে হয়। এটা হচ্ছে এনহান্সমেন্ট ইউনিটের সাথে সংযোগ করার জন্য নতুন উপায়, এবং ওই যে নতুন সব যারা 7 জন ক্যাপ্টেন, তাদের মাধ্যমে এটা টেস্ট করা হচ্ছে অন্যভাবে। এরকম যন্ত্র দেওয়া হয় না, কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। এইটারই একটা মানে ভার্সন বলা যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে সেই যন্ত্র। তো এইটা দিয়ে, ওইটার সাথে একটা শরীরে পরার মতো একটা জিনিস, মানে ইয়ের মতো আর কি, জ্যাকেটের মতো না তো, বেল্টের মতো এক ধরনের জিনিস আর কি, চারপাশ, শরীরের চারপাশে পড়তে হবে, তাইলে ট্রান্সমিউট করা যাবে। এই হচ্ছে কেসের কথা। তো এটা শীঘ্রই সমাজ সহায়কের মধ্যে এটা প্রকাশ হবে, এই হচ্ছে কেসের কথা। তো দেখা যাক কি ব্যাপার। এই হচ্ছে, এটা হচ্ছে মানে আমাদের শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য এই ধরনের জিনিস প্রবর্তন করা হয়েছে। এই আর কি, এই আর কি মোটামুটি এই হচ্ছে জিনিস। তো আপাতত এইটুকুই, এই এই জিনিসটা দেখানোর জন্যই। আর তেমন কিছু যা কেস তেমন কিছু বলে নাই, তবে অনেক এটা অনেক জটিল জিনিস এবং অনেক হাইটেক জিনিস, এইসব কথা বলছে, কিন্তু এছাড়া তেমন বেশি কিছু বলে নাই। তা কারো কিছু মনে হলে বলতে পারেন, আমি এটা
শেয়ার বন্ধ করি। তো তো আমি তোমার স্ক্রিন আবার শেয়ার করা শুরু করবো। তো যাই হোক, এইটা হচ্ছে সেই সেই এনহান্সমেন্ট ইউনিটের সাথে সংযোগ করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো আর এছাড়া আমরা এর পরের পর্যায়ে আসা যাক, এটা হচ্ছে আমাদের ইরানের পরিস্থিতি নিয়ে কিছু কথাবার্তা বলার আছে। অনেক কিছু এ ব্যাপারে কেস উল্লেখ করছে, সেটা হচ্ছে যে উম, উম, এখানে অনেক ইসরায়েলি স্পাই যারা, তারা খুবই তৎপর এবং এরা ইরানের উচ্চপদস্থ একজন কর্মচারীর স্পাই বানাইছে, মিস্টার জাফির তার নাম। তো এই জাফির হচ্ছে সে আহ কি বলে হচ্ছে তাকে সে নিয়ে সে হচ্ছে, কিন্তু সে লোকজন টের পেয়ে গেছে যে হচ্ছে ইসরায়েল স্পাই। তো ফলে তাকে উল্টাপাল্টা খবর দেওয়া হয়েছে। উল্টাপাল্টা খবর দিয়ে তখন ইসরায়েল ভাবছে যে এমন কিছু নাই ইরানে, তোরা ইরানকে কাবু করার জন্য একটা আক্রমণ করছে, কিন্তু আসলে ব্যাপারটা অন্যরকম। আহ, তো ব্যাপারটা অন্যরকম এইভাবে যে ওরা জানে যে এটা 2000 ক্ষেপণাস্ত্র আছে ইরানের, সেগুলো হচ্ছে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন এগুলো হচ্ছে পুরানো কালের আর কি, পুরানো কালের ক্ষেপণাস্ত্র। তো তো ওগুলো ওরা কিছু ব্যবহার করছে ওইসব, কিন্তু নতুন গুলো অনেক বেশি ক্ষমতাশীল। ওগুলো ব্যবহার শুরু হয়েছে এবং ওগুলো অনেক আছে এবং অনেক মানে কি 20,000, তার মানে কয়েক মাস ধরে এরা একদম সব প্রত্যেক দিন করতে পারে। তো এছাড়াও তারা যেটা একটা নতুন খবর সেটা হচ্ছে ইরানের সাবমেরিন আছে এবং প্রথম দিকের কিছু ক্ষেপণাস্ত্র সাবমেরিন থেকে লঞ্চ করা হয়েছে, যেটা সে কেউ জানতো না ইরানের সাবমেরিন আছে। তো বিভিন্ন ব্যাপার হচ্ছে। তো তো এইসব সাবমেরিনের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছে। তো এর পরিশেষে হচ্ছে যেটা ইসরায়েল সব খবর আর কি আগে আইটি ধরে রাখছে, কারণ জানাচ্ছে না কাউকে, কারণ খবর বেরোচ্ছে না ইয়ে থেকে। কিন্তু লোকজন বিভিন্ন ভাবে, চাইনিজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু খবর আসতেছে এবং উম, লোকজন, সব ইসরায়েলের লোকজন যারা হচ্ছে বিশেষত যারা হচ্ছে থেকে আসছে, ইউক্রেন থেকে আসছে, ইউক্রেনের ইহুদি, তারা আর কি কি বলে জাহাজের বন্দর দিয়ে যাওয়ার, কারণ প্লেন প্লেন তো বন্ধ, জনগণ যাওয়ার ব্যবস্থা করতে সব সুটকেস টেনশন নিয়ে বেড়াচ্ছে, এসব যুদ্ধে যুদ্ধ আছে। এই হচ্ছে কিন্তু পরিস্থিতি এমন যে যে গাজায় যেরকম সব ধ্বংস করে ফেলছে, এই তেল আবিব এবং হাইফার অবস্থা ওইরকমই অনেকটা। এই হচ্ছে ইসরায়েলের পরিস্থিতি। তো উম এখন উম ইসরায়েল চিন্তা করে নাই যে এরকম ভাবে অ্যাটাক হবে আর কি তার উপর। তো এই হচ্ছে কিন্তু এইসব খবর খুব একটা আসতেছে না, তবে কিছু কিছু খবর বেরোচ্ছে এদিক দিয়ে। তো এদিকে যে ট্রাম্প যুদ্ধ, তো ব্যাপারটা একটু কোন রাজার না? আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়েছে আমার আর কি। আচ্ছা, তো যাই হোক, সাবমেরিনে কি প্লাজমা টেকনোলজি ব্যবহার করা হয়েছে? এটা জানানো হয়নি। তো যাই হোক, তো যেটা উম, উম, যেটা হচ্ছে পরিস্থিতি, সেটা হচ্ছে যে আহ, আমেরিকা এখনো চেঁচামেচি করতেছে, কারণ আছে। কারণ হচ্ছে কি, ইসরায়েলের এটা তো আমেরিকার যেটা হয়েছে সেটা হচ্ছে আমেরিকার পাওয়ার হিসাবে আর তার ইয়ে
চেপে আছে এই ট্রাম্প যুদ্ধে যাওয়ার ফলে, এবং এই নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো ওদের উদ্দেশ্য ছিল ওই ক্ষেপণাস্ত্র প্রথমে ইসরায়েলে অ্যাটাক করে লোকজনের মধ্যে কনফিউশন তৈরি করে ইয়ের কি বলে আহ, ইরানে হচ্ছে অভ্যুত্থান ঘটানো। কিন্তু ব্যাপারটা হয়তো উল্টাটা হয়ে গেছে। ইরানের তো অভ্যুত্থান হয়নি, ইরানের লোকজন একসাথে হয়েছে যখন ইরান অ্যাটাক করছে ইয়েকে, ইসরায়েলকে। আর আমেরিকায় বরং অভ্যুত্থান হয়েছে বলা যেতে পারে। তো আমেরিকার বেশ চেঁচামেচি হচ্ছে, এটা আমরা কম বেশি সকলেই শুনতেছি। কারণ এমনকি ভোট টোটো নেয় লোকজন, যারা ইন্টারনেটে ইয়ে আছে তারা 90% লোক চায় না যে ইয়ে কি বলে যুদ্ধে যাক আমেরিকা। এমনকি যেমন কিছু মানুষ পদস্থ কর্মচারীদের মধ্যেও আহ, কথাবার্তা হচ্ছে। ট্রাম্প তো আহ, কেউ কেউ বলতেছে ট্রাম্প হচ্ছে ইয়ে কি বলে নেতানিয়াহুর আন্ডারে কাজ করে, এরকম কথাবার্তা চলছে। যাই হোক, জাহান সেটা কতটা সত্যি তার চেয়ে ব্যাপার হচ্ছে যে আম, রথস্টাইল্ড হচ্ছে নেতানিয়াহুকেও কন্ট্রোল করে এবং ট্রাম্পকে। এই হচ্ছে আসল খবর। তো এর সাথে ইয়েও সংযুক্ত, ভ্যাটিকান। ভ্যাটিকান এই যুদ্ধে 30 ট্রিলিয়ন ডলার খরচ করছে। ট্রিলিয়ন কিন্তু মেলা। আর আমেরিকার ইনভেস্টমেন্ট 300 ট্রিলিয়ন। তো আমেরিকার মানে মুখে কালি যে অবস্থা হয়েছে এখন। এই জন্য ওরা একটু ক্ষেপে আছে, ওরা যুদ্ধে যাওয়ার জন্য লাফালাফি করতেছে। এই বিশেষ করে এই কারণে। আহ, আহ, তো মোশাররফ মনে হয় আবার ডিসকানেক্টেড হয়েছে। ডিসকানেক্টেড হয়েছে নাকি, না তো। কথা আচ্ছা, বললো নি যাই হোক। এতক্ষণ, কোনো কথা ছিল না তো। ও হয়তো হয়েছে, কিন্তু কথা আমাদের দিক থেকে ডিসকানেকশন দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক। কতক্ষণ কথা শুনতে পাও নাই? অনেকক্ষণ। অনেকক্ষণ, তাই? আচ্ছা, ঠিক আছে, আমি দেখি বলি, আবার বলি কোনখান থেকে যে। তো যাই হোক, তো উম, কোন পর্যন্ত রিওয়াইন্ড করা যাক। যাই হোক, যে উম, যে মিস্টার জাফির, এ হচ্ছে কেস ফাউন্ডেশনের বিরুদ্ধে অনেক কথা টথা বলছে কেস পার্লামেন্টে, এবং কেসের বউয়ের কিছু স্টেটমেন্ট এখানে ই করছে, কিন্তু লোকজন কেউ পাত্তা দেয়নি ওরে। কেস ই করার জন্য আর কি, এই যে ইসরায়েলি স্পাই এটা জানানোর জন্য। তো এই এই নিয়ে কথাবার্তা হয়েছে কিছু। তো এই জাফির হচ্ছে স্পাই, নিজেই স্পাই। তো এই আর কি কেসের কেসের বিরুদ্ধে তো ইসরায়েল সবসময় লেগেই আছে। আমরা সেটা জানি। তো এই নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, কিন্তু পরিশেষে একে ব্যবহার করা হয়েছে ইসরায়েলকে উল্টাপাল্টা তথ্য দেওয়ার জন্য। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, এবং ইসরায়েল ধরা খেয়ে গেছে বলা যেতে পারে একদম। তো ইসরায়েলের পরিস্থিতি খারাপ। যেটা বললো কেস বললো যে মানে তেল আবিব এবং হাইফার অবস্থা গাজার মতো। গাজা যেমন ধ্বংস হয়ে গেছে ওইরকম তেল আবিব এবং হাইফার অবস্থা অনেকটা ওই ধরনের। এবং যে বলে কি বলে ট্রাম্প তো চাচ্ছিল যে এখানে বিচের গাজার সব বিচের প্রপার্টি গুলো সে নিবে। তাকে ইয়ে করা হয়েছে, বলা হয়েছে যে সে পাবে এগুলো, এবং সেখানে হোটেল টোটেল বানাবে, এবং এই নিয়ে ভিডিও টিডিও করা। তো 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 এইগুলো নিয়ে হাসাহাসি হচ্ছে প্রচুর ইন্টারনেটে, যে ট্রাম্পের কি বলে হোটেল সব গেল। তো আর একটা জিনিস যেটা হয়েছে যে যেহেতু লোকজন সব চলে যাচ্ছে ইয়ের থেকে, হাইফা এবং তেল আবিব থেকে, কেসের কথা মতো এলো কি বলে প্যালেস্টিনিয়ানরা এইসব বাড়ি টাড়ি দখল করে ফেলবে। তো এই আর কি, তো এই হচ্ছে পরিস্থিতি, দেখা যাক কি হয় ব্যাপার স্যাপার। তবে মোটামুটি ইসরায়েলের অবস্থা খারাপ, এবং বেশিরভাগ যারা লিডার তারা ইসরায়েল ছেড়ে পালাইছে।
এবং বেশিরভাগ যারা সাধারণ, এমনকি সাধারণ মানুষরাও চলে যাচ্ছে। এবং এরা হচ্ছে ইসরায়েলে ওই এলাকায় খ্রিস্টান, মুসলমান অথবা প্যালেস্টাইনিরা এবং ইহুদিরা একসাথে থাকতো, কিন্তু যারা হচ্ছে ইউক্রেন থেকে আসছে এরাই হচ্ছে ক্রিমিনাল। ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে এটা একটা কারণ কিন্তু এইটা, এই একই একই গ্রুপ। ইসরায়েলে যারা আছে তারাও ইউক্রেনিয়ান, এরা হচ্ছে ক্রিমিনাল। এবং এর লম্বা হিস্ট্রি, লম্বা হিস্ট্রি মানে অনেক লম্বা হিস্ট্রি। তো যাই হোক, তো আমি এই ব্যাপারে খুব একটা বলবো না, তবে এরা হচ্ছে ইহুদি হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করছে, কিন্তু এরা ইহুদি বলে কিছু না, ক্রিমিনাল আসলে। ওইটা তাদের ছলনা আর কি। তো এরা অন্যান্য ধর্ম অবলম্বন করে বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে তারা ওই ইউক্রেনের লোকজনেরা ক্রিমিনাল। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে পরিস্থিতি আপাতত ওই ওই জায়গায়। আর মোটামুটি এদিক দিয়ে ভালোই, কিন্তু আর একটা যেটা কথা চলতেছে সেটা হচ্ছে নিউক্লিয়ার, নিউক্লিয়ার বোমার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। এবং এখানে রাশিয়া, চায়না এরাও সংযুক্ত। এবং কেস বলতেছে যে যে যদি হয় তাহলে কয়েকটা বড় শহর, ইয়ে লস অ্যাঞ্জেলাস, নিউ ইয়র্ক, শিকাগো, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং এটা ভালো খবর না আর কি। তো এই ব্যাপারে আমাদের কিছু উদ্যোগ নিতে হবে ইউনিভার্সাল কাউন্সিলে, দেখা যাক কি করা যায়। তো এটা হচ্ছে আর একটা ব্যাপার, কারণ এটা যাতে না হয়, এর জন্য কিছু উদ্যোগের দরকার আছে। তো এই আগামী ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটে আমরা এগুলো নিয়ে কথা বলবো কিছুটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে কারণ নিউক্লিয়ার ফলাও তো খারাপ জিনিস, এটাতে অনেক প্রবলেম হয়। এবং কেশ ফাউন্ডেশন কিছু নিউক্লিয়ার ফ্যাসিলিটি তো ইরানেও অ্যাটাক করা হয়েছে, তো তার জন্য কেশ ফাউন্ডেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে লোকজনের শরীর ভালো করার জন্য। তো এটা হচ্ছে, তো আমেরিকার ব্যাপারে কেশ ফাউন্ডেশন প্রস্তুতি নিচ্ছে যে নিউক্লিয়ার ব্যাপার করলে পারে কি করা যেত। তো আমেরিকাই হচ্ছে একমাত্র কান্ট্রি যেটা হচ্ছে ক্রিমিনাল, ক্রিমিনাল হিসেবে আমি বলা যেতে পারে এই হচ্ছে একমাত্র কান্ট্রি যে অ্যাটম বোমা ফেলে। সুতরাং আরেকবার ফেলতে পারে, এ ব্যাপারে সম্ভাবনা সবচেয়ে বেশি। আমেরিকা সকলকে অন্যান্যদেরকে দোষ দেয় যে নিউক্লিয়ার থাকার দরকার নেই, কিন্তু তারা নিজেরাই। তো যাই হোক, কারণ ক্রিমিনালরা তো গভর্নমেন্ট ক্রিমিনালরা সব জায়গায় আছে। তো এই নিয়ে তো কথাবার্তা চলতেছে। আর তো আমেরিকার লোকজনও এমনকি পদস্থ লোকজন nuclear ব্যাপারে আম, বলে, আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড হেলথ, যে হ্যাঁ মহেশ চন্দ্র, সেখানে তাদের একটা ভিডিও, এটা ইন্টারনেটে বেশ বলে যে আমাদের এইদিকে যাওয়ার কোনো দরকার নেই এরকম অমানবিক জিনিস। তো এই নিয়ে আবার লোকজন চেঁচামেচি শুরু করেছে যারা যুদ্ধবাদীতে যায়। তো তো লোকজন আছে, তো বিভিন্ন লোকজন কথাবার্তা বলতেছে এই ব্যাপারে। তো বড় কথা যে আমরা চাই না যে নিউক্লিয়ার যুদ্ধ হোক, কারণ এটাতে অনেক প্রবলেম হওয়ার কথা। কারণ আমেরিকা মোটামুটি ধ্বংস হয়ে যাবে, এই ইসরায়েলের যে অবস্থা আমেরিকারও সেই অবস্থা হয়ে যাবে আর কি। আহ, তো কিন্তু যারা যারা যুদ্ধ করতে চায় তারা তো আর খুব বুদ্ধিমান বললে না, তারা হচ্ছে ইয়েদের তাদের টাকা পয়সা বানানো নিয়ে কথা। কি বলে, ইসরায়েলের ইয়ে চলে গেছে, তাদের হাত ছাড়া হয়ে গেছে। ইসরায়েলের যে সম্পত্তি, ইসরায়েলে আরো ব্যাপার স্যাপার আছে, যেমন মানে তেলের খনি টনি আছে, গাজা এগুলা। তো আহ এগুলো নিয়ে আর কি। উম ইসরায়েলের অবস্থা এখন আপাতত আমরা জানি, আমাদেরকে মানে ইন্টারনেটে ইউটিউবে বিভিন্ন রকম বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম খবর আসছে, কিন্তু মোটামুটি পরিস্থিতি হচ্ছে এরকম। বিশেষত ইন্টেলিজেন্সের মাধ্যমে ইরানকে কি বলে ইসরায়েলকে উল্টাপাল্টা খবর পাঠানো হয়েছে, ইসরায়েল মনে করছে এটা সহজতা, কিন্তু করতে যায় দেখে যে। আর কেস বলতেছে ইরানের আরো অনেক কিছু আছে যেগুলো এখনো জানানো হয়নি, যদি দরকার হলে ব্যবহার। তো এই হচ্ছে পরিস্থিতি। আর কেশ ফাউন্ডেশনের প্রযুক্তিগুলো তো আক্রমণ করার জন্য ব্যবহার করা যায় না, তবে ডিফেন্সের জন্য ব্যবহার।
তো ডিফেন্সের জন্য ওরা কিছু কিছু করছে অলরেডি, যেটা হচ্ছে শিল্ড তৈরি করে। আহ, যেটা কেস বলে নাই, কিন্তু আমি শুনছি যে আমি কিছু ভিডিও দেখছি যে ভিডিও অল্প একটু দেখি। আমি এসব খবর রাখি না খুব একটা, কারণ কোনোভাবে এগুলোর দিকে নজর না দেওয়াই ভালো। এইসব পরিস্থিতি আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেটার দিকে নজর। তো এই হচ্ছে এই ইসরায়েলের পরিস্থিতি। তো অনেক কিছু আজকে বলা হলো। তো এগুলো খবরে কিন্তু খুব একটা কিছু নাই, আমরা যেসব এখন কথা বলতেছি এটা খুব ডিটেল ইনফরমেশন যে কি হইতেছে ইসরায়েলে। হ্যাঁ, ইসরায়েল কি কয়েকবার অ্যাটাক করছে, কিন্তু তেমন কিছু করতে হয়। আর ইরান প্রত্যেকদিনই অ্যাটাক করছে এখন যা শোনা যাচ্ছে। তো ওরা হচ্ছে অ্যাটাক করে, তারপরে ইভালুয়েট করে যে কোথায় কোথায় করা হয়েছে, তারপরে আবার আর কোন জায়গায় করা দরকার। এই হচ্ছে এই হচ্ছে ওদের ইয়ে। ওরা মানে গ্রাউন্ড ইন্টেলিজেন্স থেকে আর কি খবর পাচ্ছে যে এই জায়গা এখন হয় ইয়েটা আছে। তো এগুলোকে অ্যাটাক করা লাগবে, তো এইভাবে করছে। এই হচ্ছে খবর। আহ, তবে একজন এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ইসরায়েল কিছু আফগানিস্তানের কি বলে ক্রিমিনালদের হায়ার করা হয়েছে, যাতে আল কায়দা অথবা তালেবান, এরা এরা হচ্ছে ওই সায়েন্টিস্ট এবং তার কিছু কর্মচারীদেরকে মারছে ইরান। এটা ইসরায়েল দাবি করছে বোমে মারছে, কিন্তু বোমে মারে নাই। এটা হচ্ছে আগেই ওরা এবং সে কেশ ফাউন্ডেশনের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, এবং অনেক কিছু সে আহ, ইরান গভর্নমেন্ট এই ব্যাপারে সে জানাইছে। যেমন কেশের ভালো বন্ধু সে। তো এই হচ্ছে আমরা একজন আমাদের প্লাজমার লোক হারাইছি এই ইসরায়েলের এই কনফ্লিক্টে। এটা হচ্ছে আর একটা খবর। তো আফগানিস্তানে আমরা হয়তো জানি না এটা, কিন্তু আফগানিস্তানের আল কায়দা তালেবানকে কিন্তু আমেরিকার তালেবানরা পয়সা দেয় প্রতি সপ্তাহে। আহ, তো প্রতি সপ্তাহে, এবং এর নাম এই এটা প্রায় প্রতি সপ্তাহে $80 মিলিয়ন। তো অনেক। তো এরা হচ্ছে ক্রিমিনাল। তো আহ, আমরা যা মনে করি বাস্তবে ব্যাপার স্যাপার, কারণ আমরা এখন ইয়ে থেকে জানি, সিরিয়ার ব্যাপার থেকে জানি, সিনিয়র যে প্রেসিডেন্ট সে তো আল কায়দা। এখন প্রেসিডেন্ট হয়েছে, সে একটু করছে, একটু কমে দাড়ি একটু ছোট করছে আর চুপ করছে। তো আহ, সুতরাং আমরা যেভাবে চিন্তা করি পলিটিক্স সেভাবে কাজ করে না। আহ, এই হচ্ছে আমরা এখন লোকজন সচেতন হয়ে যাচ্ছে, এই হচ্ছে পরিস্থিতি। আমেরিকানরাও সচেতন হচ্ছে, অন্যান্য দেশের লোকজনরাও এই ক্ষেত্রে সচেতন হচ্ছে। তো এই সচেতনতার দরকার ছিল যে এরা সব, ইসরায়েল হোক আমেরিকা হোক, সব কারে কার কথায় উঠে বসে এটা হচ্ছে এরপরে। আর কি বলে কেস তো কিছু বলছে যে ভ্যাটিকানের সাথে সংযুক্ত, ইউক্রেনের যুদ্ধের সাথে ব্যাপকভাবে সংযুক্ত ভ্যাটিকান। তো এইটাতে আর কি ভ্যাটিকান সব হারাইছে এই কেসের কথা। দেখা যাক কি হয়। ব্যাপার ব্যাপার এটা মানে কি একেবারে ক্লিন হবে সবকিছু তা না, তার মোটামুটি পরিস্থিতি এই ধরনের। এই হচ্ছে ব্যাপার। তো আর কি বলা যেতে পারে, আমি মোটামুটি সবই বলছি কম বেশি। কারো কিছু অন্য কিছু মনে আছে নাকি ব্যাপারে যেটা আমি বলি? না, তুমি সবই বলছো, মোটামুটি সবকিছুই বলছো। হম। তো যাই হোক, তো এই এই আমাদের পরিস্থিতি তখন প্লাজমা বিজ্ঞান প্রকাশের ব্যাপারেও কাজ চলতেছে। তো এটা তো স্বাভাবিকভাবেই চলতেছে, এবং বেশ বলতেছে যে নলেজ সিকাররা এটাতে আরো ব্যাপকভাবে সংযুক্ত হবে। যে এই হচ্ছে কথা। এসব দেখা যাক কি হয়। এটা কিছু টাকা পয়সার দরকার, কেসের ব্যাপারে ওদেরকে জানাইছে। দেখা যাক কি হয়। এটা টাকা পয়সার দরকার, $1.2 মিলিয়ন। দেখা যাক। কিছু দূর আগাইছে, কিন্তু পুরোপুরি এখনো সংকলন করা হয়নি। তো এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, আর কি আর এছাড়া কি বলা যায়, মোটামুটি সবই কম বেশি কভার করা হয়েছে। আর
আমাদের কি বলে রেডিয়েশন, নিউক্লিয়ার রেডিয়েশন সম্বন্ধে কিছু বলছে। নিউক্লিয়ার রেডিয়েশন তিন রকম, মানে ক্যান্সার তিন রকম: একটা হচ্ছে ইমোশনাল লেভেল একটা ক্যান্সার, একটা হচ্ছে বাহ্যিক পরিস্থিতির কারণে রেডিয়েশন যেমন ক্যান্সার, আর একটা হচ্ছে জেনেটিক ক্যান্সার। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আসছে, এটা আমাদের আমাদের পরিবর্তন, আমাদের প্রজন্মের পরিবর্তন হওয়ার ইনফরমেশন। তো প্রথম ঠিক করা সহজ, প্রথম দুইটা ঠিক করা সহজ। মানে বিশেষত যেটা বাহ্যিক কারণে হয় সেটা খুব মোটামুটি বেশ সহজ। তারপরে ইমোশনালটাও কিন্তু ইয়েটা কঠিন, কিন্তু আমরা জেনেটিক্যালি যেটা যায় একজনের পূর্বপুরুষ থেকে পরে যে লোকজনের কাছে যায়, এটা আগে ঠিক করা একটু অন্যরকম ব্যাপার। এই আর কি। তো এটা হচ্ছে তিন ধরনের ক্যান্সারের কথা বলা হয়েছে, এটা আগেও বেশ বলছো তুমি, আবার কত গত ক্লাসে প্রশ্ন করছিলে একজন, তার উত্তরে পেশ হওয়া এই কথাগুলো মোটামুটি এই। আর কি? আর কারো কিছু মনে পড়ে নাকি সেগুলো আমি কভার করি নাই? যদি থাকে তাহলে আমরা ওগুলো সংযোজন করি। আরে সবাই নাই, চুপ, দ্যাট মিনস সবাই চুপ, তার মানে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি খুব শীঘ্রই হতে যাচ্ছে। তো যাই হোক, এই আর কি। তো আমাদের আশা করি সকলের জন্য শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। আগামী শনিবারে আবার দেখা হবে। তো ঠিক আছে। ঠিক আছে।